আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস। আর ছোটাছুটি নয়, আর ব্যস্ততা নয়। ম্যাপে এখনো দেখাচ্ছে আরো 20 মিনিটস বাকি। লাল ডাব করে মাথা খেয়ে নিচ্ছে এবং খুব ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। দ্য বহু প্রাণের সকল দর্শককে জানাই সুপ্রভাত। এই মুহূর্তে আমরা আছি শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে অবস্থিত নেগোম্বো শহরে। আজকে শ্রীলঙ্কায় আমাদের প্রথম সকাল। কালকে রাত্রিবেলা 10টা নাগাদ আমরা এসে পৌঁছাই এই এয়ারবিএনবিতে, যেটা শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্ট থেকে সেলফ ড্রাইভ করে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। রাস্তা ভীষণ সুন্দর ছিল। প্রথম গাড়ি নিয়ে ড্রাইভ করে আসতে কোনো সমস্যা হয়নি। এতটাই ক্লান্ত ছিলাম সবাই যে এসে সবাই স্নান করে আমরা ঘুমিয়ে পড়েছি। তো এই সকালবেলা এখন প্রপার্টিটাকে দিনের আলোয় দেখছি এবং এত সুন্দর, মানে রাত্রিবেলাও আমি ফার্স্টে এসে ভেবেছিলাম যে রুমে এসি নেই, যদি গরম লাগে বা কিছু। রাত্রিবেলা ফ্যান অফ করে রীতিমতন প্রোভাইড করা যেই চাদর সেটা গায়ে দিতে হয়েছিল। জানলা দিয়ে এত সুন্দর একটা হাওয়া আসছে এবং আমি প্রপার্টিটা দেখাচ্ছি। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গাছপালা রয়েছে, বালি দিয়ে সুন্দর হেঁটে বেড়ানোর একটা জায়গা করা। আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠেই প্রথম 30 মিনিট তো সে প্রপার্টিটাকে ঘুরে বেড়ালো চারিদিকে। তো এখানটা ফ্যামিলি নিয়ে আসার জন্য বা বন্ধুদের সাথে আসার জন্য এই প্রপার্টিটা একটা দারুণ চয়েস হতে পারে। এই প্রপার্টিটার নাম এবং লোকেশন জানতে চাইলে আমাকে নিচে কমেন্ট করুন অথবা ইনস্টাতে বা ফেসবুকে মেসেজ করতে পারেন, আমি লোকেশনটা শেয়ার করে দেবো। মানে আমাদের প্রথম রাতের এক্সপিরিয়েন্স খুব ভালো। ঘুমটা এত ভালো হলো, মানে সকালবেলা চোখই খুলছিল না। নিতান্ত বেরোতে হবে। এখন 7টা বাজে ঘড়িতে। আমরা এবার বেরিয়ে পড়বো এক্সপ্লোর করতে। সারা দিনের মোটামুটি পথে ঘুরে ঘুরেই কথা হবে, পথে ঘুরে ঘুরেই শ্রীলঙ্কাকে দেখা হবে। সেলফ ড্রাইভ করে অবশ্যই। দেখা হচ্ছে পথে। এই হচ্ছে গিয়ে আমাদের বাহন আগামী 11 দিনের জন্য, যেটা সেলফ ড্রাইভ করে আমরা এক্সপ্লোর করব শ্রীলঙ্কা। এই গাড়িটা কালকে এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা যার সাথে কথা বলেছিলাম আর কি, হ্যান্ডওভার করা হয়। এটা ওয়াগনার, কিন্তু আমাদের টিপিক্যাল মানে ইন্ডিয়ান মারুতি সুজুকিওয়ালা ওয়াগনার নয়, এটা জাপানিজ সুজুকি ওয়াগনার। ভিতরে টেকনোলজিগুলো মানে সেই, এবং গাড়িটা খুব কম্প্যাক্ট, মানে লাইক এইটুকুনি কম্প্যাক্ট। তো আমার মনে হয় শ্রীলঙ্কার অলি গলি সব জায়গায় ঘুরে বেড়াতে কোনো প্রবলেম হবে না। এবং কালকে আমরা এটাকে 20 মিনিট ড্রাইভ করেছিলাম এই এয়ারবিএনবিতে আসার রাস্তাটুকুনি। তো তাতে খুব স্মুথ এসছে, কোনো ট্রাবল দেয়নি। একটু কিছু জিনিস তো বুঝতে একটু সময় লাগছে, বাট এখন অবধি এক্সপিরিয়েন্স খুব ভালো। নাও এই গাড়িটার ভাড়া কত, কী কাগজপত্র লাগলো, কশন মানি কত দিতে হলো, ইন্স্যুরেন্স কি আছে না আছে, এই সমস্ত ডিটেল বিস্তারিতভাবে আলোচনা করব কার রেন্টাল ইন শ্রীলঙ্কা ভিডিওতে, অবশ্যই দেখবেন। আমরা বেরিয়ে পড়েছি নেগোম্বোতে আমাদের এয়ারবিএনবি থেকে এবং আমাদের এখন গন্তব্য সেন্ট মেরিস চার্চ। আপাতত সেন্ট মেরিস চার্চ যাওয়ার জন্য যেই রাস্তা দিয়ে আমরা আসছি, যতটা রাস্তা আমরা ড্রাইভ করলাম দিনের আলোয়, খুব সুন্দর রাস্তাঘাট, খুব ক্লিন, খুব পরিষ্কার। আজকে সানডে, লোকজন সবাই চার্চ থেকে ফিরছে এখন অলরেডি। এখন বাজে 1:15 মতন। আমরা এখন রয়েছি নেগোম্বোর ঠিক মাঝখানে অবস্থিত, বলতে গেলে নেগোম্বোর মধ্যমণি সেন্ট মেরিস চার্চে। আজকে সানডে, তো ভিতরে এখন সানডে মাস সেশনস চলছে। আর্কিটেকচারের দিক থেকে বলি, ন্যাচারাল বিউটির দিক থেকে বলি, যেই লোকেশনটা এখানে এত হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে। আমরা যখন এলাম তখন অলরেডি প্রেয়ার হচ্ছিল, তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে চুপচাপ শুনলাম। ভাল লাগলো, খুব ভাল লাগলো। কেমন লাগলো চার্চটা দেখে? চার্চ খুব ভালো। রোববার সকাল, যিশু পুজো হয়ে গেছে, পুজো শেষ, এখন খেতে হবে। আমাদেরও, আমরা মাসে আসিনি কিন্তু আমাদেরও এবার খিদে পেয়ে গেছে। সেন্ট মেরিস চার্চ থেকে বেরিয়ে ব্রেকফাস্টের জন্য আমাদের গন্তব্য ছিল নেগোম্বো বিচ সাইড। তবে সেখানে পৌঁছে সাথে সাথেই আমরা রেস্তোরাঁতে ঢুকে যাইনি, বরং বিচ সাইডের সুন্দর রাস্তা ধরে মাত্র 10 মিনিটে যখন পৌঁছেই গেলাম নেগোম্বো বিচ, ঠিক করলাম আগে বিচটা ঘুরে দেখে নেওয়া যাক। নেগোম্বো শহরে আমরা যেই এয়ারবিএনবিতে ছিলাম সেটা ছিল নেগোম্বো শহরের কাইন্ড অফ মধ্যিখানে।
এখন আমরা ড্রাইভ করে চলে এসেছি নেগম্বো বিচ সাইডে, এবং এই বিচ সাইডে হাওয়া তো বোঝাই যাচ্ছে কিরকম দিচ্ছে, ঢেউয়ের আওয়াজও আসছে। আমি দেখাচ্ছি নেগম্বো বিচটা, খুব সুন্দর নিরিবিলি। আমার পিছনে রয়েছে হোটেলস অ্যান্ড রিসর্টস, যেগুলো সব বিচ ফেসিং। নেগম্বো বিচ সাইডে স্ট্রিটে গুচ্ছ ক্যাফে রয়েছে, নানান রকমের, মানে এইখানে পুরো একটা হিপি ভাইব টাইপের, কারণ বেশিরভাগ ট্যুরিস্ট এইখানেই বা ট্রাভেলাররা এখানেই থাকে। আমরা ছিলাম একটু সিটির মধ্যেখানে, কাইন্ড অফ রেসিডেন্সিয়াল এরিয়ায়, বাট কোনো রিগ্রেট নেই, কারণ প্রপার্টিটা দারুণ ছিল, লোকেশনটা খুব ভালো ছিল, খুব নিরিবিলি ছিল। অ্যান্ড এই হচ্ছে গিয়ে নেগম্বো বিচ। মহাসাগরের পাড়ে নেগম্বোর বিচে দাঁড়িয়ে দারুণ লাগছে। অবভিয়াসলি এখানে না বোট চড়া যায়, মানে মিডল সিতে নিয়ে যাবে। আমার পিছনে যেরকম পালতোলা বোটগুলো রয়েছে, ওই জিনিস সমুদ্রের মধ্যেও ভেসে বেড়াচ্ছে। 15,000 LKR ফর হাফ অ্যান আওয়ার চার্জ বললো। আমরা এটা করবো না, মানে আমরা চড়বো না এটা, সেই কারণে আমরা কথা বলিনি, নেগোশিয়েট করলে হয়তো কম হতো। বাট ভাল লাগছে, একবার দেখানো হোক সমুদ্রে ভাসছে। নেগম্বো বিচ ঘুরে নিয়ে আমরা এখন চলে এসেছি বহু ক্যাফেতে। নেগম্বোর এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যাফে। এটা আমার মেয়ে খুঁজে বার করেছে আসার আগে। কোথায় থাকছি, কি দেখছি সেটা নিয়ে দেখুক না দেখুক, কোথায় খাবো সেগুলো দেখে রেখেছে। তো আমরা চলে এসেছি এই যে বহু ক্যাফে। আরও দুটো অপশানে ছিল, একটা জুট ক্যাফে। ওই জুট ক্যাফের সামনের রাস্তাটা দিয়েই না নেগম্বো বিচে ওঠার যায়, বাট সেটা এখনো ওপেন হয়নি। এখন 10টা বাজে। ব্রেকফাস্ট আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এটা জাস্ট নট ব্রেকফাস্ট, এটা ব্রাঞ্চ করছি আমরা, কারণ এখান থেকে আমরা সোজা অনুরাধাপুর চলে যাব। তো একটু হেভি ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো। ব্রেকফাস্ট আসুক, দেখাচ্ছি কি অর্ডার। আমরা যখন বহু ক্যাফেতে এসেছিলাম, আমরা বসেছিলাম এই পিছনে ভিতরের জায়গাটা, যেটা এসি অ্যান্ড মিউজিক বাজছে অ্যান্ড অল দ্যাট, কিন্তু ঠিক বহু ভাইব আসছিল না। তাই এখন বাইরে, যেটা এদের ওপেন ক্যাফেটা, আমরা বাইরে চলে এসেছি। এখানটায় বেশ ভালো লাগছে। বসে আছিস? আমি ওইটা নেবো আগে, তোরা এটা খা, স্যান্ডউইচটা খা। কেমন চলো? নেগম্বোর বহু ক্যাফেতে আমাদের ব্রেকফাস্ট করা শেষ, লাঞ্চ বেসিক্যালি সেটা করা শেষ করলাম এই সুন্দর একটা ক্যাপুচিনো দিয়ে। খাবার এখানে টেস্টি, খুবই টেস্টি, হেলদি, যেরকম ইউরোপিয়ান ব্রেকফাস্ট হয়। আমাদের এখানে 3 জনের খাওয়া নিয়ে খরচ করলো প্রায় 8,000 LKR। এখন কফিটা শেষ করে আমরা যাব মূল গন্তব্য আমাদের অনুরাধাপুর। শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের নেগম্বো শহরে আমাদের সীমিত সময়ে আমরা শুধুই সেন্ট মেরিস চার্চ এবং সোনালী বালির সুদীর্ঘ নেগম্বো বিচ দেখে উঠতে পেরেছিলাম, কারণ নেগম্বোর বহু ক্যাফে থেকে আমাদের এই দিনই পৌঁছাতে হতো সেন্ট্রাল শ্রীলঙ্কার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তথা শ্রীলঙ্কার প্রথম রাজধানী অনুরাধাপুরাতে, যেটা ছিল প্রায় 175 কিলোমিটারের পথ। অনুরাধাপুরা পৌঁছাতে ম্যাপে এখনো দেখাচ্ছে আরো 20 মিনিটস বাকি, কিন্তু আমরা একটু দাঁড়িয়ে পড়েছি কারণ শ্রীলঙ্কায় ঢোকার পর থেকে সব জায়গায় এত লাল ডাব দেখছি, এবার ফাইনালি একটু লাল ডাব খাওয়া যাক। It's very sweet. This one not sweet? Not very sweet. But this is cool. ঠিক আছে, ফুল খেতে হবে না। একটা আগে নরমাল ডাবই খেতে 300 মানে 200 LKR মানে ওই 70 টাকা, 65 এরকম। ঠিক আছে, একটা তো আগে নেই। One first from here. You can tell me how is it? খাও এবং খেয়ে বলো যে এটা কেমন। লাল ডাব করে মাথা খেয়ে নিচ্ছে। I think you came from India. Yeah, we are from India. Same price India. Really sweet. দেখি ওর এক্সপ্রেশন বলে দিয়েছে যে মিষ্টি। 3 piece 500. What? 3 piece 500. 3. হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের বার্গেনিং স্কিলে। তারপর আরও কিছুক্ষণ ড্রাইভ করে দুপুর 3টে নাগাদ পৌঁছে গেলাম অনুরাধাপুরা। এই হচ্ছে গিয়ে অনুরাধাপুরাতে আমাদের রুম। এই রুমটা একটা ডাবল বেড রয়েছে,
আর যে কারণে এই রুমটা নেওয়া হয়েছে, এই যে পিছন দিকে এটা হচ্ছে গিয়ে বাঙ্ক বেড। মেয়ের এখানে থাকার খুব শখ, এই কারণেই এটা নেওয়া হয়েছে। সে সিঁড়ি দিয়ে উঠে বেডে ঘুমাবে। যথেষ্ট বড় ওয়াশরুম, লাইক আমাদের কলকাতায় তো এরকম সাইজের নর্মাল রুমই হয়ে যায়, এত বড় ওয়াশরুম। খুবই ভালো রুমটা, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমটা তো দেখালামই। অ্যান্ড এখান দিয়ে হচ্ছে গিয়ে বাইরের ভিউ, বাইরে লন আছে অ্যাকচুয়ালি, বসার জায়গা। এই হচ্ছে পুরো রুমটা। ওই যে আমাদের গাড়ি রাখা, এটা হচ্ছে গিয়ে রিসেপশন এরিয়া। এই স্টেটার লোকেশন জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বা ফেসবুক বা ইনস্টাতে ডিএম করো, আমি বলে দেবো। রুমে ঢুকে ঝটপট স্নান সেরেই আবার বেরিয়ে পড়লাম খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গড়ে ওঠা ঐতিহাসিক অনুরাধাপুরা সাম্রাজ্য ঘুরে দেখতে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুরাধাপুরার সর্বত্র ছড়িয়ে রয়েছে একাধিক সুউচ্চ দাগোবা বা বৌদ্ধ স্তূপা, বৌদ্ধ মঠ ও স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ, মানুষের রোপণ করা ও জীবিত বিশ্বের প্রাচীনতম বৃক্ষ শ্রী মহাবোধি এবং অবশ্যই শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের বিস্তারের টুকরো টুকরো ইতিহাসের চিহ্ন। ঘড়িতে এখন বাজে প্রায় 4:30 আর আমরা এসে পৌঁছেছি অনুরাধাপুরার ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট স্তূপা সাইটে, যেটা হচ্ছে গিয়ে অভয়াগিরি মহাবিহার বা অভয়াগিরি স্তূপা। এটা সম্পর্কে ডিটেল তো বলছি, আগে সাইটটা একটু ঘুরে দেখাই। শ্রীলঙ্কার অন্যতম পবিত্র বৌদ্ধ তীর্থস্থানগুলির একটি এই অভয়াগিরি। সমগ্র অভয়াগিরি কমপ্লেক্সের মূল আকর্ষণই হলো এই অভয়াগিরির দাগোবা। কোনো এক সময় এই অভয়াগিরি বিহারই কিন্তু ছিল স্যাক্রেড টুথ রেলিকের মূল রক্ষক। প্রায় 75 মিটার উঁচু এবং 350 মিটার পরিধির এই স্তূপাটা ঠিক কতটা হিউজ সেটা আন্দাজ করতে একবার এটিকে প্রদক্ষিণ করা জরুরি। শোনো, অভয়াগিরি স্তূপা কেমন লাগলো? খুব ভালো, একটু থাকি। আর একটু, এখানে আমরা 4টে নাগাদ এসেছিলাম, এখন 5টা বাজে। 1 ঘন্টা কখন কেটে গেল আমরা সত্যি টের পেলাম না। হাতে সময় থাকতো যদি অনুরাধাপুরাতে একটা দিন যদি পুরো স্পেন্ড করতে পারতাম, মানে অ্যাকচুয়ালি 2 ডেজ যদি থাকতে পারতাম, এখানেই আর কোথাও যেতাম না, এখানেই বসতাম। এত মানে শান্তি দিচ্ছে জায়গাটা, এত ভাল লাগছে। বাট আরও 2টো জায়গা যাওয়ার আছে, তো আমরা এখন এখান থেকে সেই উদ্দেশ্যে চললাম। এখানে বাইরে জুতো রেখে প্রবেশ করতে হয় না, বাদুড়ের তো উৎপাত। জুতোগুলো আছে কিনা গিয়ে দেখি। চলে যাচ্ছি অভয়াগিরি স্তূপা ছেড়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম মুরগি গ্রামে ঠামের দিকে মুরগি ঘুরে বেড়ায়, পায়রা উড়ে বেড়ায়, এখানে অনুরাধাপুরাতে ঢোকার পর থেকে আমরা রাস্তার চারিদিকে ময়ূরই দেখছি। ময়ূর হেঁটে বেড়াচ্ছে, ময়ূর ছুটে বেড়াচ্ছে, আমাদেরকে দেখে ময়ূর দৌড়ে পালিয়ে যাচ্ছে। পেখমওয়ালা, পেখমহীন মানে মেল ফিমেল, আরও কত রকমের পাখি যেগুলোর নামও আমি জানি না। তো অনুরাধাপুরা মানে আলাদাই ভালো লাগছে। শ্রীলঙ্কা এসে এখন অবধি কেমন লাগলো? কেমন লাগলো ইন দ্য সেন্স, রাতের অন্ধকারে আমরা শ্রীলঙ্কা পৌঁছেছিলাম, তারপর সকালবেলা বিচে গেলি, নেগম্বো বিচ, যেখানে পুরো বিচ ভাইব, হিপি টাউন অ্যান্ড অল দ্যাট। এখন আবার রয়েছিস একদম একটা কালচারাল হেরিটেজ সাইটে, যেখানের ভাইবটা সম্পূর্ণ অন্যরকম। এত পিসফুল জায়গাটা, আই থিঙ্ক এটা তুইও ফিল করছিলি, যে কারণে আসতে চাইছিলি না। তো কেমন লাগছে? খুব ভালো। শুরুর দিকে তো ওখানে আজকে সকাল অব্দি ক্যাফে ট্যাফে অনেক কিছু ছিল, তো ওখানে ভালোই ছিল, রাস্তাগুলো খুব সুন্দর ছিল। আর এখানে আমার তো হিস্ট্রি খুব ভালো লাগে, তাই আমারও খুব ভালো লাগে। এত গাছ, এত সবুজ। হ্যাঁ, ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা অভয়াগিরি সাইটটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কারণ অভয়াগিরি সাইটে না ছড়িয়ে ছিটিয়ে বিস্তীর্ণ এরিয়া ধরে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো স্পট রয়েছে।
মানে 16-17টা তো রয়েছেই, তার মধ্যে অভয়গিরি স্তূপাটা হচ্ছে গিয়ে মেন। এছাড়াও আমরা মুনস্টোন দেখলাম, টুইন পন্ড দেখলাম, অ্যান্ড আমাদের এই কোনো স্পটগুলো ভিজিট করতে কিন্তু আমাদের কোনো চার্জেস বা টিকিট লাগেনি। যদিও গুগলে দেখিয়েছিল যে সার্ক কান্ট্রিজের সিটিজেনদের জন্য 15 USD করে চার্জেস লাগবে, কিন্তু আমরা না এখানে কোথাও কোনো টিকিট কাউন্টার পেলাম না, কেউ টিকিট চাইলো আমাদের থেকে, তো আমাদের বেসিক্যালি টিকিট লাগেনি। আমরা ইনক্লুডিং অভয়গিরি স্তূপা আরো 2-3টে সাইট ঘুরে দেখলাম, অ্যান্ড পুরোটাই আমরা গাড়ি নিয়েই এসেছি। সব জায়গায় মানে প্রচুর জায়গা এখানে পার্ক করার, আরামসে গাড়ি রেখে প্রত্যেকটা স্পটে গিয়ে দেখা যায়। কিন্তু যেহেতু আমাদের হাতে সময়টা কম, আমাদের অনুরাধাপুরার আরো 2টো মেইন সাইট আমাদের ভিজিট করার আছে, সেই কারণে আমরা এখন অভয়গিরির থেকে বেরিয়ে যাচ্ছি। যাদের হিস্ট্রি, হেরিটেজ, কালচার ভাল লাগে, আগ্রহ আছে, তাদের অনুরাধাপুরা হতাশ করবে না, খুব ভাল লাগবে। একটা পুরো দিন এখানে এই সাইটগুলো ঘুরে ঘুরে কাটিয়ে দেওয়া যায়। আর অনুরাধাপুরাতে এলে অভয়গিরিতে ভিজিট করা মাস্ট। আমরা এখন চলে এসেছি জেথাওয়ানার রামায়া বুদ্ধিস্ট টেম্পলে। এটাও একটা স্তূপা সাইট এবং এটা অভয়গিরি স্তূপা সাইটের একটুই কাছে, মানে ড্রাইভ করে 5 মিনিটও লাগলো না। তো এখানে এখন চলে এসেছি, এখন এই সাইটটা এক্সপ্লোর করবো। চলো। অভয়গিরি স্তূপার প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছে সম্পূর্ণ পোড়া ইট দিয়ে তৈরি এই জেথাওয়ানা রামায়া স্তূপার ধ্বংসাবশেষ। কোনো এক সময় প্রায় 122 মিটার বা 400 ফুট উচ্চতায় এটিই ছিল সারা বিশ্বের সবচেয়ে উচ্চতম দাগোবা বা স্তূপা। তবে বর্তমানে এই স্তূপার উচ্চতা 71 মিটারে এসে দাঁড়িয়েছে, বাট স্টিল ইটস দ্য 3rd হাই স্তূপা ইন দ্য ওয়ার্ল্ড। সাথে এটি বিশ্বের লার্জেস্ট স্তূপাও বটে। দাঁড়াও দুজনেই, অনুরাধাপুরা কেমন লাগছে? বারবার করে এটা জিজ্ঞেস করার কারণ একটাই, কারণ শ্রীলঙ্কার প্ল্যানটা করার সময় আমি অনুরাধাপুরাটা ঢুকিয়েছিলাম এই প্ল্যানের মধ্যে। এখানে সব মন্দির টন্দির কিছু দেখার নেই, মিথ্যা, এরকম কিছু বলিনি। আরেকজন তো ক্লুলেস যে এটা ছিল কি ছিল না সে জানেই না, সে শুধু খাবার জায়গাগুলো জানে। এখানে অনুরাধাপুরাতে আসার পর থেকে আমরা কনস্ট্যান্ট ময়ূরের ডাক শুনছি, দূর থেকে ভেসে আসছে, কখনো পাশ থেকেই, খুব কাছ থেকেই, এবং তাকালে ময়ূর দেখতেও পাচ্ছি। নাও এটা আমার লাইফে তো প্রথম, কারণ আমি এই জিনিসটা সিনেমায় দেখেছি, এবং সেটাও সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমা বা রাজস্থান স্পেসিফিক ওরকম কোনো সিনেমাতে দেখেছি যে ময়ূরের ডাকটা ভেসে আসছে এবং কিরকম সেটা শুনতে লাগছে। এখন যখন রিয়েল লাইফে এটা শুনছি, লাইক রিয়েল টাইমে রিয়েল লাইফ সিনারিওতে, আলাদাই লাগছে। আমরা এখন রুয়ান ভ্যালি সেয়া স্তূপা বা মহাবিহারে এসে পৌঁছেছি। এটা অনুরাধাপুরার মেইন বুদ্ধিস্ট স্তূপা বা টেম্পল বলা যায়। এখানে এখন যা ক্রাউড যাচ্ছে, মানে আমরাও ভিড়ের মধ্যেই যাচ্ছি। এখন 6:10 বাজে, এখনো দলে দলে লোকজন ঢুকছে রাত্রি 10টা অবধি। শুধু এটা নয়, আগের যেই স্তূপাগুলো আমরা ভিজিট করলাম সেগুলো রাত 10টা অবধি ওপেন থাকে। তো আমরা এখন এখানে যাচ্ছি, একবার দেখাই এখানে দলে দলে কত বুদ্ধিস্ট লোকজন যাচ্ছে, মানে যারা এই রিলিজিয়নটাকে ফলো করে। ট্যুরিস্ট সেরকম নেই, বেশিরভাগই লোকালস। অ্যান্ড আমি একবার দেখিয়ে দিই। প্রায় 140 খ্রিস্টপূর্বাব্দে গড়ে ওঠা এই রুয়ান ভ্যালি মহাসেয়া বা স্তূপা বিশ্বের প্রাচীনতম বৌদ্ধ স্থাপত্যগুলির মধ্যে একটি, যার উচ্চতা প্রায় 103 মিটার বা 338 ফুট এবং পরিধি প্রায় 290 মিটার। এই আইল্যান্ড কান্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান তথা বৌদ্ধ ধর্মের ট্র্যাডিশনস এবং আদর্শের প্রধান প্রতীক এই রুয়ান ভ্যালি মহাসেয়া। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সংগ্রহশালাও বটে, যেখানে বুদ্ধের পরিনির্বাণ পরবর্তী দেহাবশেষ সংরক্ষিত আছে। একবার সবাই দেখুন এখানে ভক্ত সমাগম বা দর্শনার্থীর সমাগম, এবং এখানে সবাই হোয়াইট ড্রেস পরে আসে টু শো রেসপেক্ট টু দ্য রিলিজিয়ান এবং শ্রদ্ধা জ্ঞাপন করার। এটা একটা ড্রেসিং কোড বলবো, সব সাদা,
সবাই এখানে সাদাই পরে আসছে। ঘড়িতে এখন 6:45 বাজে। আর ছোটাছুটি নয়, আর ব্যস্ততা নয়, আমরা এবার এই স্তূপার এখানে বসে দেখছি। মোটামুটি এখানে সব স্তূপা সাইটগুলোই 10টা অবধি থাকে, দর্শনার্থীরা থাকে, ভিজিটার্সরা থাকে। এখানে কিছুক্ষণ বসার ইচ্ছা আছে। তারপর আমার প্রথম অনুরাধাপুরাতে এসে প্রথম যে স্তূপাটা আমি ভিজিট করি, অভয়গিরি স্তূপা, ওটা এত ভাল লেগেছিল যে তারপর আমি যতগুলো স্তূপাতেই গেছি বারবার মনে হচ্ছিল ওটাই আরেকটু সময় থাকলে ভালো হতো, হয়তো ওটাই যাব। আর ছোটাছুটি না, এবার শুধুই দেখা। অনুরাধাপুরাতে আজকে এটা আমাদের শেষ রাত। কালকে তো আবার নতুন ডেস্টিনেশনে চলে যাব, আবার সেই জায়গাটা এক্সপ্লোর করব। কিন্তু শ্রীলঙ্কার এই অনুরাধাপুরা ডিস্ট্রিক্টটা সত্যিই দেখার মতন, কি বলিস? মানে এটা লোকজনরা কেন তাদের আইটিনারিতে অ্যাড করে না আমি জানি না, কিন্তু এটা রাখার মতন। এই দিকটা শ্রীলঙ্কা বললেই বিচ, শ্রীলঙ্কা বললেই গল, মিরিসা, অবশ্যই ওগুলো সুন্দর, এখনও যাইনি, গেলে ওগুলোর হয়তো অন্য রকমের ভাইব। কিন্তু অনুরাধাপুরার মতন সুন্দর, এবং শ্রীলঙ্কার ট্রিপে এটা সত্যি অ্যাড করার মতন। ভাগ্যে সেখানে এসেছিলাম, ভাগ্যে সেটা আমরা প্ল্যানে অ্যাড করেছিলাম, মনে হয়েছিল যে এটা ওর্থ ভিজিটিং। তোর কি ভাল লাগলো? তোর কি ভাল লাগলো? কি ভাল লাগলো মানে? এবার ময়ূর ভাল লাগলো, বাদরগুলো ভাল লাগলো। সোনুর কি ভাল লেগেছে জিজ্ঞেস কর। সোনু ফ্রেম থেকে চলে গেছে। সোনুর কি ভাল লেগেছে? এদিকে আয়। সোনু ফ্রেমে আসবে না, লজ্জা পাচ্ছে। তুই বল, এটা ভাল লেগেছে? শুধু এটা কি ভোরবেলা এসে একটু ভিড় কম থাকে? হ্যাঁ, আমরা চেষ্টা করব কালকে অনুরাধাপুরা ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে ভোরবেলা যদি আসতে পারি। আরেকবার ইচ্ছা আছে এটা আসার, দেখা যাক। এখন অবধি শ্রীলঙ্কার অভিজ্ঞতা খুব সুন্দর। 2 দিন এখনো হয়নি, কিন্তু আমি 2 রাত কাউন্ট করতে পারি। কিন্তু 2 মেজর সাইট, ডিস্ট্রিক্ট বা শহর আমরা অলরেডি কভার করেছি। নেগম্বো অ্যান্ড অনুরাধাপুরা, 2 রকমের, এবং খুব ভাল লেগেছে। যখন আমরা ব্যাঙ্গালোর থেকে ইমিগ্রেশন ক্রস করছিলাম, ইমিগ্রেশন হওয়ার পর সিকিউরিটি চেকিংয়ে বলেছিলাম যেখানে আমার ব্যাগ আটকে ছিল, তো ওই ভদ্রলোক সিকিউরিটিতে যিনি ছিলেন তিনি বললেন, কোথায় যাচ্ছেন? আমি বললাম শ্রীলঙ্কা। বলে, আরে এত ব্যাগিং করে শ্রীলঙ্কায় কি আছে, কেন ঢুকে যায় শ্রীলঙ্কা? আরে শ্রীলঙ্কায় তাও যদি বোটে যেতেন তাহলে সি সাইডের সৌন্দর্য দেখতে পেতেন। তো 2 রাত এখনো, সেকেন্ড রাত এখনো কাটেনি, মানে 1 রাত 1 দিন হয়েছে, এতেই শ্রীলঙ্কা দারুণ লেগেছে। অলরেডি মেমোরি কার্ড সব ভরে গেছে ভিডিও, ছবিতে। তো এরপর তো এখনো বাকি। কালকে আবার অন্য একটা জায়গায়, পরের দিন আবার শ্রীলঙ্কার অন্য একটা দিকে। তো আমাদের শ্রীলঙ্কা ট্রিপটা পুরোটাই একটা সার্কুলার ট্রিপ। রিং রোড হ্যাঁ, সার্কুলার ওয়েতে আমরা শ্রীলঙ্কাটা কভার করছি, যেখানে আমরা নর্থে আমরা জাফনার দিকে যাচ্ছি না, কিন্তু নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, সেগুলো সবই মেন মূল এবং কিছু অফবিট জায়গাগুলো আমরা কভার করব। এবার দেখা যাক আগে প্ল্যান কেরম এগোয়। আমরা এখন চলে এসেছি গোল্ডেন ম্যাঙ্গো নামে একটা রেস্টুরেন্টে। একটু আগে আমরা ছিলাম অভয়গিরি স্তূপার ওখানে, যেখানে প্ল্যান ছিল যে 9টা অবধি বসবো, খুব সুন্দর লাগছিল। কিন্তু ইভেনচুয়ালি ঘুম পেতে শুরু করে দেয়। এতই মনোরম ছিল আবহাওয়াটা যে ঘুম পেতে শুরু করে দেয়। তো আমরা যে চলো ডিনারটা সেরে তাড়াতাড়ি ফিরবো, কারণ কালকে আবার খুব ভোরে উঠতে হবে। তো গুগলে এই গোল্ডেন ম্যাঙ্গোর প্রচুর রিভিউ, খুব ভালো রিভিউ। তো এখানে এসেছি, এখানে অনেক রকম খাবার দাবারই পাওয়া যায়, নান, দোসা, সমস্ত কিছু খেয়ে দেখবো। এখন বাজে 8:30, চলো যাওয়া যাক এন্ড খাওয়া যাক। আমরা এখানে অর্ডার দিয়েছি বাটার গার্লিক নান, চিকেন টিক্কা মশলা, যেটা চেনা, মানে এখন রাত্রিবেলা রিস্ক নিতে চাইছি না অন্য কোনো খাবারের। আর মেয়ের জন্য একটা ঘি রোজ দোসা। তো এটা অর্ডার দিয়ে যখন বসে আছি, এবং কালকের জন্য এখান থেকে একটু কিছু বেকারি আইটেম খুব বিক্রি হচ্ছে দেখছি, লোকালরা কিনছে, তো ভালোই হবে, অ্যাটলিস্ট বাসি হবে না। এই সুরুচিটা পাওয়া যায় যেখানে লোকালদের না। আমাদেরকে কাপে করে প্রত্যেককে কিছু একটা হট বিভারেজ কিছু একটা দিয়ে দেয়।
এবার সেটা বুঝতে পারলাম না কি, মানে চা নয় তো খেলাম, লাইক অদ্ভুত একটা খেতে, মানে গরম ডাল, সাম্বার, টক জল সবকিছু মেশালে সুগার। এবার কয়েকটা খাওয়া কারপর বুঝছে না আধোর জন্য তো দেয় হয়তো নি, মানে না তো টেস্টি না হতো মানে এটা অদ্ভুত, আমি জানি না কি বলে। যখন আবার খাবারগুলো দিতে আসবে জিজ্ঞেস করবো যে এটা কি, মানে এটাকে কি বলে। ঠিক সাম্বারও না, মানে কনসিস্টেন্টে বোঝাতেও পারছি না। ওই তেঁতুল জল যেরকম হয়, রাস্তা আচ্ছা ওরকম টাইপের, লাইক তরকারি ঝোল চুমুক দিয়ে খাচ্ছি। খুব খারাপ না, দুর্দান্ত বলবো না, অন্যরকম শ্রীলঙ্কান হবে কোনো স্পেশালিটি। এক্ষুনি দিয়ে গেছে মেয়ের অর্ডার দেওয়া ঘি রোস্ট ধোসা, দেখাচ্ছি ওটা কত বড়। এই যে মোটামুটি টেবিলটা যতটা, হ্যাঁ টেবিলটা যতটা, এই টেবিলের ডেপথওয়ালা ধোসা। নাও ও খাবে বলে পাগল হয়ে যাচ্ছে, খাও। তরকারিটা তুলে নে প্লেটে। ভালো খেতে। চলে এসেছে আমাদের চিকেন বাটার মশালা টিক্কা, মানে চিকেন টিক্কা বাটার মশালা। আর ওদিকে স্ক্রিনে T20 ম্যাচ হচ্ছে, এ খাবে কি, খেলাই দেখে যাচ্ছে। আর মুরগির ঝোলই কাইন্ড অফ। এবার তাকে নানটাকে কেমন আগের নানটা কি, নানের পিস এরকম। ওটা মেতে দোসা নিয়ে যাচ্ছিলাম। কেমন লাগবে? মিঠু ওকে বললো, মানে চিকেন টিক্কা বাটার মশলা ঠিক আমরা যেরকম খাই সেরকম নয় একদমই, নানটা ঠিকঠাক আছে। ঘড়িতে এখন 9:30 বাজে, আমাদের ডিনার ডান। ঘি রোস্ট ধোসাটা দুর্দান্ত ছিল, বাকিটা মোটামুটি ঠিকঠাক। অ্যান্ড নাও পেস্ট্রি কিনে নিয়েছি, একটা রাতে টেস্ট করবো, আরেকটা বেবি সকালে। এখানে খুব পেস্ট্রি অ্যান্ড বেকিং আইটেমস বিক্রি হচ্ছিল। নাও এখান থেকে কোনোটা আমাদের হোটেলে, অ্যান্ড দেন অফ টু স্লিপ। দেখা হচ্ছে কালকে। শ্রীলঙ্কার গল্প কিন্তু সবে শুরু। ইভেন অনুরাধাপুরার গল্প পুরো শেষ হয়নি, কারণ আগামীকাল আমরা পৌঁছে যাব অনুরাধাপুরার কাছেই এমন একটা জায়গায় যেখান থেকে সমগ্র শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের সূত্রপাত, আর তারপর আরও একটি লেস এক্সপ্লোর সি সাইড শহরে। তাহলে দেখা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার রোড ট্রিপের আগামী এপিসোডে। টিল দেন অ্যাডভেঞ্চারে থাকুন, অ্যাডভেঞ্চারে রাখুন, আর দেখতে থাকুন দ্য বহো প্রাণ।